বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতর রহমান ঢালী এবং আমার ডানের রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা নতুন সরকার প্রায় এক মাস পার করলো এবং এই সময়টাতে কিছু কিছু নিয়োগ কিছু কিছু বিষয় নিয়ে ছোটোখাটো বিতর্ক তৈরি হয়েছে যেমন বা মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। একই সঙ্গে আমরা যেটা লক্ষ্য করছি যে সরকার বা প্রধানমন্ত্রী তার যে অঙ্গীকারগুলো সেগুলো বাস্তবায়ন খুব দ্রুততার সঙ্গে শুরু করেছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফ্যামিলি কার্ডের কথা, উদাহরণ হিসেবে বলা যেতে পারে খাল খনন কর্মসূচির কথা এবং নতুন কিছু কিছু শিষ্টাচার আচার আচরণ নিয়ম কানুন এবং প্রথাগত যে প্রোটোকলের ধারণা ভিআইপি ধারণা সেগুলোকে তিনি ভেঙে দেবার চেষ্টা করছেন। এটা আবার পার্সোনাল লেভেলে মানে তার পার্সোনাল অ্যাপ্রুভাল রেটিং খুব সাধারণ মানুষের কাছে অনেক উঁচুতে নিয়ে গেছে বলে অনেকেই মনে করেন। তো আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কি মনে করছেন। মিস্টার আতর রহমান ঢালী। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল আজিজকে এবং আজকে যারা এই টেলিভিশনের সামনে আছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আসলে আমি বলবো যে আমাদের বর্তমান যে বিএনপি সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে I should say a historical start or a magnificent start. যে কাজগুলো অতীতে যে ধারণাগুলো প্রচলিত যে ধারণাগুলো ছিল সরকার প্রধান সম্পর্কে সেই ধারণাগুলোকে উনি আসলে পুরানো ধারাকে পরিবর্তন করে নতুন একটা ধারার যে জন্ম দিচ্ছেন, এটা আমাদের মতো বিশেষ করে তৃতীয় বিশ্বের আমাদের একটি দেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। প্রোটোকলের যে ধারণা বললেন, প্রোটোকল সারা পৃথিবীতেই আছে থাকে, কিন্তু উনি যেভাবে ঝুঁকি নিয়ে মানে এই প্রোটোকল ভেঙে জনগণের কাছাকাছি, অর্থাৎ ওনার যে আকাঙ্ক্ষাটা হলো প্রোটোকল নয়, প্রোটোকলের থেকে আগে যেমন প্রোটোকলের মানে নেতার ঊর্ধ্বে ছিল প্রোটোকল, প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে প্রোটোকল। আমাদের গ্রাম বাংলায় বলে মূলার থেকে ঢেরা বড় ছিল, তো উনি ওই ঢেরাটারে কেটে দিয়েছেন, মূলাটাকে রাখছেন, মূলটাকে রেখে উনি জনগণের প্রত্যাশার কাছাকাছি উনি থাকতে চাচ্ছেন। এবং এটা যতই উনি মানে যাতে এই এই সকল প্রোটোকলের নামে দেখা গেছে যে অতীতে আমাদের নেতাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এটা উনি ধারণ করেছেন, খুব গভীরভাবে উপলব্ধি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটা খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটা খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু উপনীত হয়েছেন। এবং আপনি দেখেন ওনার যে কমিটমেন্টগুলো ছিল, এই যে আমার এখনো দাগ শুকায়নি, ভোটের দাগ এখনো আমার শুকায়নি, তো না শুকানোর আগেই উনি কমিটমেন্ট, যেটা ফ্যামিলি কার্ডের কমিটমেন্ট, সাকসেসফুলি স্টার্টেড। এবং এখনো পর্যন্ত জনগণ এটা নিয়ে কোনো রকমের বিরূপ মন্তব্য বা ভুল কিছু আসেনি। অর্থাৎ আমি বলবো উল্টাটা, অনেকে বলে যার শেষ ভালো সব ভালো, আমি বলবো যার শুরু ভালো তার শেষও ভালো হয়, শেষও ভালো হবে আশা করি। ওনার যে নেতৃত্বে যে ফ্যামিলি কার্ড, তারপরে আজকে সমস্ত জায়গায় এই যে পুরানো খাল কাটার যে কর্মসূচি শুরু হয়ে গেছে, এবং এটা বাংলাদেশের মতো দেশে খাল কাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। জলাশয়গুলো শুকিয়ে গেছে, এই জলাশয়গুলো থেকে কত ধরনের আমাদের মানে ফিশারিজ থেকে আরম্ভ করে নানা ধরনের আমরা দেশে উৎপাদন করতে পারি, নানা কিছু। এবং কৃষিকাজের জন্য জলাধর, সেটা সেচের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দেখা যায় যে সেচের পানি আনতে হয় বহু দূরের থেকে। এই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেগুলি করে গেছিলেন, পরবর্তী সরকারগুলো এগুলো পরিত্যক্ত শুধু করে নেই, এটা নিয়ে পরিহাস করছে। হ্যাঁ, আওয়ামী লীগ বলছে যে খাল কেটে কুমির আনছে। হ্যাঁ, আসলে এই খাল কাটার সবসময় নেগেটিভ সমালোচনা করেছে। আসলে এই খাল কাটার মধ্য দিয়ে যে এইখানে আমাদের আমাদের যে জলের প্রবাহ, একদিকে আমাদের ফারাক্কা, আরেকদিকে রয়েছে তিস্তা বাঁধ, এর কারণে আমাদের এখানে কিন্তু এগুলো ওগুলির তো একটা আলোচনা হবেই, কিন্তু আমাদের ইন্টারনাল রিসোর্সেস, আভ্যন্তরীণ যে সম্পদ বের করার জন্য এই 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 খাল খনন একটা উল্লেখযোগ্য। এদের দুইটা কাজ হচ্ছে। একটা হলো আমাদের আমাদের মানে প্রধানমন্ত্রীর যে বৃক্ষরোপণ যে কর্মসূচি, এই কর্মসূচিটাও পাশাপাশি কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। এই কারণে, একটার কারণে, একদিকে খাল খুনছে, খালের যে মাটিগুলো আপনার পাড়ে উঠে যাচ্ছে, এই পাড়ে হবে এখন বৃক্ষরোপণ, কোটি কোটি বৃক্ষ। অর্থাৎ এই যে আজকে যে জলবায়ুর পরিবর্তনের যুগে এটা যে কত ইম্পর্টেন্ট, এটা যে এই জলবায়ু পরিবর্তনে দেশকে দেশ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, সে থেকে সবুজায়নের মধ্য দিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, এবং প্রতিশ্রুতির সাথে উনি অত্যন্ত সার্থকভাবে তার কর্মকাণ্ড এবং তার টিমকে, ওনার যে টিম, এই টিমকে উনি সঠিকভাবে পরিচালনা করছেন। আমরা ছোটবেলায় শুনেছি যে হাতের 5টা আঙ্গুল দিয়ে যদি হারমোনিয়ামে চাপ দেওয়া হয় তাহলে হারমোনিয়াম থেকে সুর বের হয় না, হাতের 5টা আঙ্গুল 5ভাবে সঞ্চালন করলে সুর বের হয়। আসলে আমাদের প্রধানমন্ত্রী ঠিক সেইভাবে হাতের 5টি আঙ্গুল 5ভাবে সঞ্চালন করে একটা নতুন সুর বের করছেন, যেটার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক এখন ঈশ্বরের তাল লয় সব ঠিক আছে কিনা। মিস্টার এম এ আজিজ কি মনে করেন, কি দেখেন, কি শোনেন? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে, ঢালি ভাইকে। বিষয়টা হচ্ছে শুরুটা ঠিকই আছে। 17 বছর ব্রিটেনে প্রধানমন্ত্রী থেকেছেন, ওখানে তো ন্যাচারাল একটা কালচার কিন্তু তিনি অর্জন করেছেন। সেভাবেই কিন্তু ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে সবাই বিদেশে থাকলে পারে না, উনি ওনার মধ্যে সেটা। তবে আমি ফ্যামিলি সহ 10 দিন ছিলাম। আমার পরিবর্তন যে ঘটেছে, আমি মনে করি 17 বছরে তো উনি বিলেতি বাংলাদেশি, আমি এভাবে বলি। কিন্তু তিনি একা তো একটা রাষ্ট্র চালাতে পারবেন না। এখন ধরেন উনি যতগুলো ইশতেহারে যতগুলো অঙ্গীকার করেছে সবগুলোই কিন্তু টাচ করেছে, শুরু করে দিয়েছে। টাকা নাই, পয়সা নাই, অর্থগতি নাই, কিন্তু টাকা ঠিকই জোগাড় হচ্ছে। এবং ধরেন এখন ইরানের যুদ্ধ চলছে, ইরান, ইসরায়েল, ইউএস, এর সংকট কিন্তু সামনেও আছে। এগুলা ধরেন এখন যে ভূ রাজনীতি যে সমস্যা, ভারতের সাথে যে সমস্যা, এগুলো কিন্তু আসলে কতটুকু চলতে দিবে। আমাদের দেশে কিন্তু যখনই অগ্রগতির দিক আগাবে তখনই কিন্তু ওনার রিস্ক তত বাড়বে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন ওনার আশেপাশে যে লোকগুলো আছে, একা তো দেশ চালাবে না, সেই লোকগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে, অনেকের ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা কিভাবে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বের করে দিল যেভাবে, এটা তো পিপুলস পারসেপশন রাজনীতিতে বিরাট ব্যাপার। তাকে তো এমনি ডাক দিয়ে চা খাইতে বললেও হয়ে যেত, তাকে টেলিফোন করলেও হতো, তাকে পরিবর্তন করতে পারে। তার সরকারের নীতি আদর্শ তো একটা সরকার আলাদা, সেক্ষেত্রে তো বলতে পারতো। তারপরে ধরেন ফরেন উপদেষ্টা বানাইছে, প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, হ্যাঁ, তিনি আপনার এয়ারপোর্টে, ব্রিটেন এয়ারপোর্টে নেমে বলে দিল অ্যাম্বাসিডার চাকরি নেই, অ্যাম্বাসেডার চাকরি নেই, হাই কমিশনের। এটা তো মানুষ ভালোভাবে নেয় নাই। এভাবে যদি হয়, ধরেন আর এক মন্ত্রী সাইজের বেশি মন্ত্রণালয় দিয়ে দিছে, সে তো কয় সমঝোতা করে চাঁদা খেলে সমস্যা নেই, টাকা নিলে সমস্যা নেই, দাবি করে চাঁদা, জোর করে চাঁদা নিলে সেটা চাঁদা। কিন্তু এখন আপনি দেখেন যমুনা টিভি এক বগুড়ার থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত কোথায় কোথায় চাঁদাবাজি হয় সব দেখাইছে। কালকেও প্রথম আলোতে বিরাট চাঁদাবাজি হয়েছে, খুনের একটা লিস্ট দিছে যে 100টা আপনার জরিপ করে এই যে খুনের কেসে, সব খুনের কেসে আপনার দেখেন বিএনপি, জামাত, সাধারণ লোক হ্যারাসমেন্ট করা, নিজস্ব বক্তব্য, এইসব কেস কিন্তু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়।
এগুলো অবশ্য সরকারের পক্ষ থেকে এটা স্ক্যান করা হচ্ছে, এটা যাতে প্রপারলি হয়। সবচেয়ে বড় কথা হলো ধরেন করাল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে, এ পর্যন্ত একটা আপত্তি ওঠে নাই। এটা হলো গুড সাইন যে আপনি দেখেন সবগুলা এই আপনার 17 বছরে যত সোশ্যাল সেফটি নেটে যত কাজ হয়েছে সব জায়গায় দেখা গেছে যে আপনার দলীয় লোকজনকে দেওয়া হয়েছে কার্ড। এইবারে আমার মনে হয় যে আমাদের যে এনআইডি আছে, এনআইডির ভিতরে যতগুলো সেফটি নেট আছে একটার ভিতরে যদি ঢুকায় দেওয়া যায় এবং ভালো করে পরীক্ষা করে ক্রস চেক করে যে ভুল মানুষকে যাতে পছন্দ না করা হয়, সে যে অনুদান পাওয়া উচিত তাকেই যাতে দেওয়া হয়। ধরেন 2,500 থেকে 3,000 টাকা যে অনুদান দেওয়া হবে একটা ফ্যামিলি কার্ড, একটা ওই প্রকৃত লোকটি যাতে পায় এবং সে যতদিন বেঁচে আছে পেতে থাকে, যাতে কোনো চয়েস। এখন ধরেন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির এমপি, বিএনপির সব, বিএনপি যদি দেখা যায় বিএনপির লোকজন দিচ্ছে, এটা করাইল বস্তিতে ঢাকায় তারেক রহমানের নিজস্ব সিট সেখানে দিতে পারছে। এখন গ্রামে কতটুকু হয় এটা দেখতে হবে। তো আমাদের ইতিহাস বলে এটা করা খুব কঠিন কাজ, খুব জটিল কাজ। সুতরাং এই দ্বিতীয়টা হচ্ছে আমি যেটা বলছি যে সরকার একা চালায় না। এখন ধরেন যে লোকগুলো আমরা দেখতেছি নিয়োগ হচ্ছে, ওনার পার্সোনাল স্টাফের ভিতরে গুপ্ত জামাত আছে। আমি বলেই যে জামাত এত ভোট পাইল কোথায়? কমপক্ষে 20% বিএনপির গুপ্ত জামাতের ভোট পাইছে, আর তাদের তাফালিংয়ের কারণে অনেক ভোট দিয়ে ফেলাইছে, তাই না? এই জন্য হেরে গেছে। না তো আমাদের ভিতরেই ধারণা তৈরি হয়ে গেছিল যে হয়তো জামাত কোনো কারণে গুপ্তভাবে ক্ষমতায় চলেও যেতে পারে, কিন্তু যায় নাই। এটা সাধারণ জনগণ কারা ভোট দিল, এই ভোটটা কিন্তু বিএনপির ফুল সাপোর্ট না, এটা হিসেব করে বলতে হবে। কারণ জামাতের যে আপনার আল্লাহ খোদার টিকিট দেওয়া, এগুলা তার অন্ধকার যুগে ঢুকায় দেওয়া, এই ভয়ে অনেক মানুষ ভোট দিয়ে দিছে, বিএনপিকে ভোট দিছে বাঁচার জন্যে। এটা কিন্তু আগেও দেখেন, খেয়াল করেন, বিএনপি হুঁশ করে নেই, এটা বুঝতে হবে এটা হলো নেগেটিভ ভোট, অর্থাৎ তার আত্মরক্ষার্থে জামাতকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে বিএনপিতে। এটা কিন্তু সবটা কিন্তু পজিটিভ ভোট নয়, এই ভোটটা অ্যানালাইসিস পজিটিভ করতে হবে। এখন ধরেন এই যে তাকে যে লোকগুলো বসে, আমি যে ফেসগুলো দেখি, ফেসের দুর্নীতিবাজ অনেক গুপ্ত জামাত, আমি চিনি, তো ওনাকে চিনতে হবে। কারণ একমাত্র বাংলাদেশের লোকের আশ্রয়স্থল আওয়ামী লীগ যেটা দেখাইছে 17 বছরে, আওয়ামী লীগ কিন্তু একদমই বলবো ফ্যাসিস্ট, এটা সত্য কথা। মধ্যপন্থী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এই দলটাকে বেঁচে থাকতে হবে এবং শক্তিশালী হতে হবে এবং ক্লিন জাতীয়তাবাদী মধ্যপন্থী দল হতে হবে। সুতরাং সেই কারণে যত গুপ্ত আছে ধীরে ধীরে তাদেরকে সাইড লাইনে ফেলে দিতে হবে। এবং আমার ধারণা বিএনপিটাকে নিরঙ্কুশ বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে দাঁড়া করতে হবে, গুপ্ত সুপ্ত থেকে মুক্ত হতে হবে। এবং এই গুপ্ত সুপ্ত বের করা কঠিন। আপনি খেয়াল দেখেন, এই যে ঢাকা ইউনিভার্সিটি ভিপি হয়েছে সাদিক কায়েম, কেউ জানতো সে শিবির করে? কিন্তু সে তো বিপি হয়েছে। আমি বলছি যে ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার, আর এই ডাকসু আর কোনদিন আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের অধীনে কেউ আন্দোলন করবে না। তো এটা কিন্তু একটা, যতই বলেন হয়তো ডাকসু জামাত ওই ধাক্কায় অনেকগুলো জায়গায় গেছে, জাহাঙ্গীরনগরে বিএনপির আপনার ডাকসুতে জিতে কিন্তু বিএনপিতে যোগ দিছে সে। সুতরাং সব জেতা নানাভাবে সুবিধা দিয়ে, গরম পানি, ঠান্ডা পানি, এইটি এখন ধরেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওই দিছে কি ভ্যান ট্যান দিছে, নানাভাবে সুবিধা দিচ্ছে। এবং তাদের তো আপনি দেখেন প্রায় 150 কোচিং সেন্টার আছে ঢাকা শহরে, ওখানে সাংবাদিক উৎপাদন করে, ওখানে ডাক্তারি ভর্তির উৎপাদন করে, এই করে করে সারা দেশটাকে। আসলে জামাতে ইসলাম তো একটা এনজিও সরকার, তাদের এনজিও, এবং শুধু জামাতের জন্যেই, জামাত সমর্থকদের জন্য এটা পার্টি। আপনি দেখেন যত প্রতিষ্ঠান জামাতের আছে, সব প্রতিষ্ঠানে জামাতের সমর্থক ছাড়া কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ এই জন্যেই জামাত কিন্তু একঘরে, যাই বলেন একঘরে। তো এখন এই জন্য বিএনপিকে কিন্তু পরিষ্কার একটা জাতীয়তাবাদী দল হতে হবে, কারণ এটা মুক্তিযুদ্ধের দল,
মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক বলেন, তিনি তার দল, সেই দলটা তো মুক্তিযোদ্ধারা আশ্রয় নেবে। এখনো তো মুক্তিযোদ্ধা যাই বলেন, মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি আছে না, এখনো তারা সংখ্যাগরিষ্ঠ। এই দলে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, মুক্তিযোদ্ধারা মব সন্ত্রাসে পড়ছে না, পড়ছে তো। কই বিএনপি কোনো শব্দ করে নাই? শব্দ করতে হবে তো, শব্দ করতে হবে। এখন যে গুপ্ত লোকগুলো নিয়োগ পাচ্ছে, তারেক রহমানের আশেপাশে আছে, এগুলো তো ভিতরে আছে তো। স্ট্যান্ডিং কমিটিতে গুপ্ত জামাত আছে, তারা আশ্রয় দেয়, গুপ্ত জামাতকে আশ্রয় দেয়, তারা আশ্রয় দিচ্ছে। আমি দেখছি তো অনেক জায়গায় বসায় দিচ্ছে, চাকরি দিচ্ছে। প্রকৃত লোকগুলো তো খুঁজে বেরোচ্ছে না। কারণ এইটাকে বার করতে হবে, ধীরে ধীরে বার করতে হবে। মিস্টার ঢালি, আপনি শুনছিলেন যে গুপ্ত সুপ্ত জামাত তো আছে, তার প্রসঙ্গ তিনি বললেন, এবং বিএনপির মধ্যে সেটা আছে, এবং উনি তো প্রধানমন্ত্রীর চারপাশেও আছেন সেটাও বলছেন। তো এই বিষয়ে আপনার মতামত। আরেকটা হচ্ছে, আমরা গুপ্ত আর প্রকাশ্য জামাত নিয়ে একটু আলাপ করি। বা সংসদ অধিবেশন শুরু হলো, ত্রয়োদশ জাতীয় সংসদে 2টো দিন গেল, আমরা দেখলাম আবার 29 তারিখে সংসদ বসবে। তো এই দুদিন আমরা যা দেখলাম সে সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাই, একদম উদ্বোধনী অধিবেশন থেকে। স্পেসিফিক্যালি ধরেন রাষ্ট্রপতির বক্তব্যের সময় যেটা হলো, এবং জামাত আবার রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে 50 ঘন্টার আলোচনাও করতে চাইছে, কিন্তু সেটা তারা বয়কটও করেছে। জাতীয় সঙ্গীত যখন বাজলো, তারা সিংহভাগ সময় দাঁড়ায়নি, শেষের দিকে অন্যদের অনুরোধ আবেদনের প্রেক্ষিতে খানিকটা সম্মান জানানোর চেষ্টা করলো দেখলাম আমরা। আরেকটা হচ্ছে যে জুলাই চার্টার বা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের ঘোষণা দিতে হবে, না হলে তারা রাজপথে আন্দোলনে যাবে, সে কথাও তারা বলেছে। এবং সংসদের ভেতরে এগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আছে। 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো এখন ভবিষ্যৎ কী হবে সেটা হয়তো আগামী দিনগুলোতে সংসদ অধিবেশনে নির্ধারিত হবে। তো সব নিয়ে একটু আপনাদের কাছে শুনতে চাই। হ্যাঁ, এই কথা ঠিক। এই জামাতের বর্তমান উত্থানের পিছনে, অতীতে তো জামাতের উত্থানের পিছনে আওয়ামী লীগ, বিএনপি, আমাদের সকলেরই কম বেশি অবদান আছে। হ্যাঁ, অবদান আছে, উল্লেখযোগ্য অবদান আছে। কিন্তু এই গত 18 মাসে দেখেন জামাতের যে উত্থানটা, এই 18 মাসে কিন্তু এটা বোঝা গেছে। এবং দেখেন আপনার এই গত 18 মাসে এইখানে মাজার ভাঙা হয়েছে, বিরোধী ধর্মাবলম্বীদের উপরে আঘাত আনা হয়েছে বারবার। তারপরে এই যে মব কালচার তৈরি করা হয়েছে, কিন্তু সরকার কিন্তু একেবারে নিষ্পৃহ ছিল। সরকারের পক্ষ থেকে এই সমস্ত ব্যাপারে কিন্তু কোনো ধরনের, এবং বরঞ্চ মনে হয় যে সরকার চাইছিল এগুলো হোক। গত এই যে আমাদের নির্বাচনকালীন যে সরকার ছিল, এতে করে জামাতের উত্থানটা দেখা গেছে। আবার নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলে যদি দেখি যে জামাত যে অতীতের থেকে খুব একটা আগাইছে, আমার কাছে তা মনে হয় না। না, কিন্তু অনেক জায়গায় ভোটেরও দেখা গেছে যে জামাত বিএনপির ঘাড়ের উপরে ভালোভাবে নিঃশ্বাস ফেলছে। ওইটা তো আছেই। আবার দেখেন যে 23টা সিট বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সেখানে দাঁড়াইছে, সেটা আমাদের কিছু অপব্যবস্থা তো ছিল। হ্যাঁ, এই 23টা সিট যদি আমাদের বিদ্রোহীরা না থাকতো, এই 23টা সিটই জামাত আসছে, তাহলে জামাতের আরও 23টা সিট কমে যেত। হ্যাঁ, তো এগুলো আছে, জামাতের উত্থান আছে। আমি মনে করি না, যদি সবাই মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি যদি আমরা এদেশে ঐক্যবদ্ধ থাকি, জামাত এখানে কোনো ফ্যাক্টর কখনোই হতে পারবে না। আর আমরা যদি সচেতন না থাকি, আমরা যদি বিভক্ত থাকি, তাহলে অবশ্যই জামাত এখানে একটা নিবে। আর সবচেয়ে নিন্দনীয় বিপদ হইল যে জাতীয় সঙ্গীতের সময় তাদেরকে কেন জামাত নিজে বলে যে আমরা বাংলাদেশ মেনে নিয়েছি, মেনে নিয়ে রাজনীতি, তাহলে তো বুঝেই গেল ওরা জাতীয় সঙ্গীত মানে না। ওরা এবং জামাত এনসিপি না, এনসিপি তো জামাতের, সেটাই আমি বললাম, জামাতের এটা পার্ট অফ জামাত। এটার ভিন্ন করে এটা কৌশলগত জামাত,
এনসিপি হচ্ছে কৌশলগত জামাত। তো এটা যারা, আমি মনে করি না যারা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখায় নাই, দেখাইতে চাই নাই, তাদের এই সংসদে বসার অধিকার থাকে কিনা আমি এই প্রশ্ন জাতীয় সংসদের সবার কাছে রাখতে চাই। জাতীয় সংসদে যারা আছে, আমাদের বন্ধুরা বিএনপিরা, পক্ষে বিপক্ষে যারা আছে, কারণ এই দেশটাকে না মেনলে, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়, সেটাকে না মেনে জাতীয় ওই সংসদে তারা বসতে পারে না। তারা নৈতিকভাবে সংসদে বসার সেই দিনই তাদের কিন্তু নৈতিকতা হারিয়ে গেছে, নৈতিকভাবে তারা আর বসতে পারে না। এবং এটার ব্যাপারে আমার মনে হয় যে জামাতের বিরুদ্ধে আমাদের সকলেরই সোচ্চার হওয়া দরকার, সকলেরই সোচ্চার হওয়া দরকার। কারণ দেশ আগে, ফার্স্ট হলো দেশ, দেশ বাঁচলে তো সব। ওরা দেশই স্বীকার করতেছে না, এখনো করে নেই, অতীতও করে নেই। তাইলে দল হিসাবে জামাত কি? যেমন ওই ইউরোপের এক দেশে, আমি দেশটার নাম মনে নেই, একবার নাৎসি বিরোধী প্রচণ্ড শক্তি ক্ষমতায় চলে আসছিল, প্রচণ্ড মানে শক্তি, কিন্তু মেয়র তাদের কিন্তু নেয় নেই, শপথ নেয় নেই, মেয়র কিন্তু শপথ নেয় নেই। তখন একজন বলছিল যে এনজয়িং লিবার্টি এগেনস্ট ডেমোক্রেসি। তো অনেক সময় সেই লিবার্টি নিতে হয় দেশের স্বার্থে, জাতির স্বার্থে, অনেক সময় নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং এটা ছাড়াও আমি মনে করি বিভিন্ন ইস্যুতে বিএনপিকে অবশ্যই, এবং আমার বিশ্বাস তারেক রহমান ওনার যে নির্বাচনী বক্তব্যগুলো আপনার জামাতের বিরুদ্ধে উনি যেভাবেই তীর বর্ষাফলক স্থাপন করেছেন, আমার বিশ্বাস উনি এর থেকে কখনোই পিছিয়ে আসবেন না। এই বিশ্বাস আমার আছে। হয়তো নতুন গভর্নমেন্ট, অনেক কিছুই নতুন। আর রাষ্ট্রপতির কথা তো আমি এই যে জামাতের যেটা, ওদের দ্বিচারিতা দেখেন, ওরা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে আইসা এখন বলে যে ওনার ভাষণ শুনবে না। তো শপথ নিছো কেন? তখনই বলতে পারতাম আমরা শপথ নিব না এই রাষ্ট্রপতির অধীনে। কোনটা? তো জামাতের কোনটা সঠিক? জামাতের এই দ্বিচারিতা আজকে না, জামাতের জন্মের পর থেকেই তাদের দ্বিচারিতা শুরু হয়েছে, রাজনীতি নিয়ে, সব কিছু নিয়ে। এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। জামাত কোনোদিন এর বাইরে যেতে পারবে না। দেখেন, সংসদে অধিবেশন, এটা বেশ প্রথম সংসদ যে অর্গানাইজ করেছে, এটা সংসদ সচিবালয়ের দায়িত্ব ছিল, আর গণপূর্ত মন্ত্রণালয়। তারা প্রপারলি সংসদটা যে প্রপারলি অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা করতে পারে নাই, মাইক চলে নাই প্রথমে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট যখন, রাষ্ট্রপতি যখন আসলো, এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা সাংবিধানিক সরকার ছিল। কারণ 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ, অর্থাৎ শপথ নিল সংবিধান সমুন্নত রাখার জন্যে, অর্থাৎ এই সংবিধান জীবিত। তো তার রাষ্ট্রপতি, এনসিপি বলল যে রাষ্ট্রপতিকে নো কনফিডেন্স দিবে এবং তাকে গ্রেপ্তার করা হোক। আরে ওরা তো বোঝেই না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না। আগে অভিশংসন করেন, অভিশংসন করলে তো কারণ লাগবে, কারণ কোথায়? কারণ তো নাই। এখন তার কাছে ওথ নিলেন, ওই হাউস তো, ওই সময় তো বঙ্গভবন আমি উপস্থিত ছিলাম, তারা তো 106 অনুচ্ছেদের রেফারেন্সের জন্য অপেক্ষা করেছে। এবং পরে 148 সবাই কিন্তু বলেছে আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিচ্ছি, বলছে না? তো তারা সংবিধান তো সংস্কার করার ম্যান্ডেটই নাই। এক। দুই হচ্ছে, আপনি দেখেন যে রাষ্ট্রপতির কথা আসছে, রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে আসলো, এটা সংবিধানে লেখা আছে যে আপনার সংবিধানের 73(1) অনুচ্ছেদে ওখানে পরিষ্কারভাবে বলা আছে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তো রাষ্ট্রপতি তো আছে, সাংবিধানিক সরকার। তখন প্রথমেই আপনি দেখেন
আপনার জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। তখন কিন্তু দেখা গেল বিএনপির সেক্রেটারি জেনারেল সে উঠতে বলে, ওঠে না। জামাতের এনসিপি 11 দলের কেউ ওঠে না। এটাতে আমরা দেখেন এখন জাতীয় সঙ্গীত বাজান দেখবেন অটোমেটিক আমরা 3 জন দাঁড়ায় পড়ব, এবং অনেকে বুকেও হাত দেয়। তো তারা দেয় নাই, এটাতে একটা মেসেজ গেছে সোসাইটিতে, তারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা তো দেশে বিশ্বাস করে না। এই জন্য তারা মুক্তিযুদ্ধ তো পরে, আগে দেশটাই মানে না। দেশটাই মানে না গেল। 2 হচ্ছে আপনি দেখেন যে এর পরে প্লাকার্ড বের করলো সংসদ ভবনে, প্লাকার্ডগুলো ঢুকলো কি করে? স্লোগান দিল, ওখানে গাদ্দার লেখা। গাদ্দার কাকে বলছে? রাষ্ট্রপতিকে বলছে। হ্যাঁ, স্পিকার আপনি দেখেন যখন স্পিকার অ্যানাউন্স করা হলো, ডেপুটি স্পিকার, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা কিচ্ছু জানে না। হঠাৎ করে স্পিকার হয়ে গেছে, হঠাৎ করে। এখন সে তো কিংকর্তব্যমূলক, সে বসছে, বসে তো সে অগস হলো। সেক্রেটারিয়েট সচিবালয় থেকে তো তাকে গোছায় কাগজপত্র করে দিবে, সেই গোছানোও নাই। অর্থাৎ এটা কোঅর্ডিনেশনের অভাব ছিল এইটাতে। তো দ্বিতীয়টা ওই যে গাদ্দার লেগে যখন প্লাকার্ড বার করলো, এটা আপনি বলেন তো, এটা কিন্তু অনেকে বলে যে সাংবিধানিক মব, এটাও বলছে বাইরে বাইরে। তো এটা তো উচিত হয় না। তার ধরেন কোনো আপত্তি থাকলে ওয়াকআউট করার তো বিধান আছে। তারা আপত্তি, রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করছে, তারা আপত্তি জানা ওয়াকআউট করতো। তারা যে এই প্লাকার্ডটা দেখাইলো গাদ্দার বলে, গাদ্দার একটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, বলেন, এই গাদ্দার বললো, গাদ্দার বলতে তো, এবং সব মিলে স্লোগান দেওয়ার মতো। হাসনাত সাহেব উঠে দাঁড়াইলো, অনেকে বলছে দাঁড়াইছে, দাঁড়ায় নাই, সবাইকে চলে যেতে বলছে, স্লোগান দিতে বলছে, এরকম করছে, তারা চলে গেল। সুতরাং আমি বলবো প্রথম সংসদটা ঠিক হয় নাই। তারপরে দেখেন আপনার সব নিল, আপনার মৃত ব্যক্তিদের আপনার শোক প্রকাশ। আপনি দেখেন স্পিকার প্রথমে একটা নাম কিছু ঘোষণা করলো, ঘোষণা করার পরে যে নাম বলতেছে, যার নাম বলতেছে, সেটাই ইনক্লুড করা হচ্ছে। এবং শেষে আবার শেষ করলো যে আপনারা যার যার নাম বাদ পড়ছেন মনে করেন সংসদ সচিবালয়ে জমা দিন। তো সবারই তা আমার বাবাও তো মারা গেছে, তার নামও দেবো আমি? এটা হলো? আমি কোনো সংসদ সদস্য দিয়ে? তো অর্থাৎ এই প্রথম অধিবেশনটা, এই অধিবেশনটা গোছানো হয় নাই। এবং সংসদ এখন এই দ্বিতীয় সেশনে যেভাবে স্পিকারকে অ্যাসার্ট করতে দেখেছি, তাতে করে দেখেন আলাপ করতে চাইছে প্রেসিডেন্টের উপরে, আলোচনা করতে চাইছে বক্তৃতার উপরে। অর্থাৎ তাকে থাকলে তারা অভিশংসন করবে, দিস অ্যান্ড দ্যাট। তিনি কিন্তু বলছেন না, আগে প্রশ্ন উত্তর যেগুলো আছে প্রেসিডেন্টের আলোচনা, প্রশ্ন উত্তর, তারপরে আলাপ হবে, আপনি বক্তব্য দিতে পারবেন। অ্যালাউ করে নাই, ওনারা বসেছিল, ঠিক আছে, অ্যাসার্ট করতে হবে। তো এখন আমার মনে হয় যে এখানে প্রায় 70% এমপি কিন্তু নতুন। খেয়াল করে দেখেন, এদের কোনো ট্রেনিং হয় নাই, কিচ্ছু হয় নাই। কেউ নমিনেশন পাবে তাও জানে না, মন্ত্রী হয়ে গেছে তাও জানে না। সুতরাং এটার ট্রেনিং ওরিয়েন্টেশন দেওয়া উচিত ছিল, সেটা হয় নাই। আমার কথা হলো জামাতেও দেখেন নবিশ একজন তো বক্তৃতা দিতে বললো, আমার জীবনে এই প্রথম ভোট দিয়েছি এবং প্রথম মেম্বার হয়েছি। হ্যাঁ বললো, তার মানে সে শিশু, অনেকটা শিশুর মতো। তো তাকে ট্রেনিং না দিলে সে সংসদীয় রীতিনীতি কি করে বুঝবে? সুতরাং এটা সময় লাগবে, এই সংসদটাও ঠিক হতে সময় লাগবে। তবে আমার বক্তব্য শেষ কথা, এক কথা, যে বিএনপি এবং তারেক রহমান ছাড়া তো বিকল্প নাই, এখন বিকল্প নাই। তারেক রহমান, আমি বলবো একটা, আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, সেই দেশে 17 বছর থেকে আসছে। আমি বলবো প্রাকৃতিকভাবে ট্রেনিং প্রাপ্ত, তিনি যদি না পারেন, ব্যর্থ হন, তাহলে এই দেশটাকে আবার সাফার করতে হবে। সুতরাং আমরা চাই যে তিনি দলটাকে সংগঠিত করুক আগে। মিস্টার ঢালী, এর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত যে মামলা, সেই মামলার রায় তো আগেই হয়েছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, ওয়েবসাইটে আছে সুপ্রিম কোর্টের, এবং জাস্টিস সৈয়দ রেফাতুদ্দিন আহমেদ, সাবেক প্রধান বিচারপতি, তিনি রায়টা লিখেছেন। সো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, কিন্তু কোন প্রক্রিয়ায়, স্ট্রাকচারটা কী হবে, সেটা বোধহয় এখন পর্যন্ত কিছুটা ধোয়াটে। রায় একরকম, আইনে কি আছে সেটা আর একরকম, মানে আগে যেটা ছিল সেটা একরকম ইস্যু, এবং
জুলাই চার্টার অনুযায়ী শেষ পর্যন্ত বা বিএনপি তার নিজের অঙ্গীকার অনুযায়ী কি করবে সেটাও একটা ইস্যু। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ এবং কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার? তত্ত্বাবধায়ক সরকার তো এটা গণদাবি, জনতার দাবি, অতীতেও ছিল। ওর মধ্য দিয়ে মাঝখানে আওয়ামী লীগ এই গণদাবির থেকে তার ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে তারা এই তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে সরে গেছে এবং সেটাকেই আবার পুনর্বহাল করার জন্য সংবিধানে এটা হাইকোর্টের মানে কোর্টের মধ্য দিয়ে আবার আসছে এবং এটা পার্লামেন্টে আসবে। অবশ্যই এটা পার্লামেন্টে আসতে হবে, আইসা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় এটার তখন পরিপূর্ণ রূপ নেবে। হ্যাঁ, এটা প্রাথমিকভাবে যেভাবে হাইকোর্টের রায় আসছে এগুলোকে পরে ব্যাখ্যা হবে, আলোচনা হবে, কোনো প্রয়োজন হইলে আবার রেফারেন্স হবে। এই তো এইভাবেই কিন্তু আগায়। হ্যাঁ, আবার প্রয়োজন হইলে আবার রেফারেন্স যাবে হাইকোর্টে, আবার সুপ্রিম কোর্টে রেফারেন্স যাবে, সেই রেফারেন্সের মধ্য দিয়ে এটা আগায় যাবে এবং এটা অত্যন্ত মানে আমি বলবো যে এটা ঐতিহাসিক যে আমাদের 31 দফার অন্যতম দফা ছিল এটা, যে আবার মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়ার এটা ছিল এবং এইটা প্রথম পার্লামেন্টেই আমরা এটা দেখতেছি চলে আসতেছে এবং চতুর্দশ যে জাতীয় সংসদ হবে ইনশাল্লাহ সেটা এর অধীনেই হবে। আমরা এটাতে অঙ্গীকারবদ্ধ। আর জুলাই সনদের ব্যাপারে ধরেন আমাদের তো অনেকগুলোর ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, তো এগুলো নিয়ে তো আলোচনার দাবি রাখে। নোট অফ ডিসেন্ট যেহেতু ছিল এবং যখন উপদেষ্টা ছিল তারা নোট অফ ডিসেন্ট ছাড়াই কিন্তু এটা ছাপাইছিল, তারা এটা পাবলিশ করছিল, এটা অ্যাকসেপ্ট করছিল এবং বিএনপি কিন্তু তখন থেকে এটা আপত্তি দিয়েছে। বিএনপি তখন থেকে এটাকে আপত্তি দিয়েছে যে আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায়, আমরা যেগুলো দিয়েছি তো সেগুলো তো সেই পেপারগুলো তো আছে, বিএনপি কোথায় কোথায় আপত্তি দিয়েছে। তো সেগুলো নিয়ে আমার মনে হয় যে পার্লামেন্ট হোক আমাদের সকল কর্মকাণ্ডের, যেটা আমরা সবাই বলি যে সকল কর্মকাণ্ডের মূল হোক পার্লামেন্ট, তাইলে পার্লামেন্টে এগুলো আলোচনা হোক, আলোচনার মধ্য দিয়ে এগুলো নির্ধারিত হোক। যেগুলো আমরা একমত হয়েছি আর যেগুলি দ্বিমত রয়েছে, তো দ্বিমতগুলিও তো একমত হওয়া দরকার। হ্যাঁ, যেটা একমত হয়েছে, তো এই যে দ্বিমতের জায়গাগুলো যেগুলো আছে এগুলি আলোচনার মধ্যে, আলোচনার জায়গা কোথায়, আলোচনার জন্যই তো পার্লামেন্ট। তো আমরা আশা করি সবাই একটা সুস্থ আলোচনার মধ্য দিয়ে এগুলোকে একটা এই যে জুলাই সনদ বলেন যেটাই, এগুলো আলোচনার মধ্য দিয়ে বিএনপি সেই জায়গাটাই কিন্তু বিএনপি জোর দিয়েছে এবং বিএনপি সবসময় এই জায়গায় পার্লামেন্টকে প্রধান হিসাবে মনে করে। যে পার্লামেন্ট যেহেতু এতদিন ছিল না, এখন পার্লামেন্ট আসছে, এই পার্লামেন্টই সব কিছু ডিসাইড হোক। এটাই হচ্ছে ওই যে আমরা যে সাংবাদিক আজিজ সাহেব যেটা বললেন যে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের মূল কথাই তো পার্লামেন্ট। এই পার্লামেন্টের মধ্য দিয়ে সব কিছু ডিসাইড হোক, সবাই আলোচনা করুক, আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্তগুলো সেটাই হবে জনগণের সিদ্ধান্ত। মিস্টার এম এ আজিজ, দেখেন, জুলাই জাতীয় সনদ এটা আমি আগেই বলেছি, এটা সাংবিধানিক সরকার। সংবিধান জীবিত থাকতে রাষ্ট্রপতিও কোনো আদেশ দিতে পারে না। 84টা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং তার ভিতরে 4 দফা করে কনডেন্স করে 4 দফা করে এটাকে আপনার প্রেসিডেন্টের আদেশ দিয়ে জারি করে এটাকে গণভোটে দিয়েছে। এই আদেশটি অবৈধ এবং এটার ব্যাপারে রিট হয়েছে কোর্টে, উচ্চ আদালতে রিট হয়েছে এবং রিটের রায় কিন্তু অপেক্ষমান এবং রিট উচ্চ আদালত এটার পক্ষে রায় দিতে পারবে না। জুলাই সনদ অবৈধ ঘোষণা হতেই হবে। যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে এটা রায় নেগেটিভ হবে। তো 1, 2 হলো আপনার বিএনপি শুধু সংসদের ওথ নিয়েছে এবং ওই 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের, অর্থাৎ সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে। আর জামাত 2টা ওথ নিয়েছে,
একটা হলো জুলাই সনদ আর একটা হলো সংসদ। কিন্তু জুলাই সনদের যে ওথটা নিয়েছে সেখানে কিন্তু আপনার সংবিধানকে রেফার করা হয় নাই। আপনি খেয়াল করেছেন কিনা দেখেন, কিন্তু ওটাতে করা হয়েছে। তো তার মানে সংসদ রেফার, তার মানে এটা এক ধরনের অবৈধ। দুই হচ্ছে বিএনপি কিন্তু বলছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি জুলাই সনদ সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। অর্থাৎ যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল, আমার প্রিন্টেড সেটা আমার কাছে আছে জুলাই সনদ। সেখানে কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট আছে, ধরেন উচ্চকক্ষ বিএনপি বলে যতগুলো সিটের অনুপাতে উচ্চকক্ষে যাবে, আর জুলাই সনদে ছিল ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। এটাতে আপনার 6টি দলের আপত্তি ছিল আর কতগুলো দলের সমর্থন ছিল। তো এখানে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তার ভিতরে বিএনপি আছে। বিএনপি ওখানে নোট আছে, জুলাই সনদে নোট আছে যে যদি ইশতেহারের মাধ্যমে কোনো দল যদি জনগণের নির্বাচনের সময় জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের ইচ্ছা মতো এটা বাস্তবায়ন করতে পারবে। তার মানে জুলাই সনদে অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক, মৌলিক ইস্যুতে সাংঘর্ষিক এমন সব কিছুতে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তাহলে সেগুলো সংবিধান অনুযায়ী তারা বাস্তবায়ন করতে ম্যান্ডেট তো তারা পাইছে। অনেকে যুক্তি দিতেছে না যে হানা ভোটে জিতছে, তাহলে এটা মানবে না কেন? কিন্তু এটাও তো জিতছে, 2/3 মেজরিটি পাইছে, নোট অফ ডিসেন্ট আছে না, তাদের ঐক্যমত কমিশন তারা জিতেছে তাদের ম্যানিফেস্টোর ভিত্তিতে। হ্যাঁ, তাদের ম্যানিফেস্টো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন সংবিধানে শেখ হাসিনা করে গেছে অনুচ্ছেদ 7-এ যে আপনি যদি মৌলিক সংবিধানের মৌলিক কোনো বিষয়ে আপনি যদি সংশোধন করেন তাহলে আপনার রাষ্ট্রদ্রোহ মামলায় এমনকি সমর্থন যে করবে সেও অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট পাবে। তো এখন এবং যেটা সংস্কার করা আছে 148 অনুচ্ছেদে, ওখানে মৌলিক সংস্কারগুলি কি কি ওটা উল্লেখ করা আছে। তো আপনি তো মৌলিক সংস্কার করতে পারেন না, তাহলে তো আপনি ধরেন সংসদে প্রশ্ন এখানে বলা হয় যে সংসদ যদি একমত হয়, আমি পাবলিক না, আমরা তিনজন যদি কেউ রিড করে দেই তো ওটা তো সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানে আইন হওয়ার পরে তার রক্ষাকর্তা। সংবিধান সুপ্রিম কোর্ট রক্ষা করে, কিন্তু আইন হয়ে গেলে তার সাথে সাংঘর্ষিক যা কিছু আইন করা হবে সেটা যদি আংশিকও হয় আংশিকটাই বাতিল হবে। তো তাহলে এখন আপনি বলেন এটা তো বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। বিপ্লব হলে আপনার ধরেন সমাজতান্ত্রিক বিপ্লব, সরকার ব্যবস্থা সব কিছুর পরিবর্তন ঘটে। সংবিধান যেহেতু জীবিত, আপনার সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে, সেটা বিএনপি সেই স্ট্যান্ডে নিয়েছে। আমি মনে করব এটা বৈধ। নাইলে তো সংসদে যারা আছে এই যদি এখন যদি আপনি এই সংবিধান জীবিত আপনি যদি অ্যামেন্ড করেন, মৌলিকগুলো করেন, তাহলে তো যে কোনো সংসদ সদস্য লাগবে না। যে কেউ যদি রিড করে আপনি তো ইয়েতে পারবেন, আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বেন। তো এই দায়িত্ব কে নেবে? এই জন্য আমি বলছি যে অভ্যুত্থানের শক্তি সংসদে আছে। তারা আলাপ আলোচনা করে কতটুকু করা যায় কতটুকু না করা যায় সেটা তারা, বিএনপি কিন্তু রাজি। আপনি দেখেন কিন্তু যতটুকু করা যায়, আপনি দেখেন না ইতিমধ্যে বলা হয়েছে যে ডেপুটি স্পিকার অপোজিশন থেকে চাওয়া হয়েছে কিন্তু দেয় নাই, যে প্যাকেজ দিলে জুলাই সনদ চাওয়া হবে, সব চাই। বিএনপি এই জায়গায় রাজি হয়নি। ধন্যবাদ। আমি শেষ করতে হবে, যে 30 সেকেন্ডসে কিছু যোগ করবেন আপনি, আমি শেষ করব। না মানে আজিজ অনেক চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। তার সাথে শুধু যেটা বলি যে আমি আগের কথাটাই আবার বলি যে একই জায়গায় আলোচনা হলো শেষ কথা। যেহেতু আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, হ্যাঁ, আর সংবিধান তুমি মেনেই তো এই পর্যন্ত সব কিছু হয়েছে, সংবিধানের বাইরে তো হয়নি, সংবিধান মেনেই হয়েছে। তো এখন ওই যে সংবিধানের বাইরে গিয়া দ্বিতীয় একটা ওত দেওয়া, এগুলো এই ক্যারিকেচার বা এই নাটক ওনাদের দ্রুত বন্ধ করা উচিত এবং এইটা নিয়েও আমাদের আলোচনা হওয়া উচিত, পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। আমি মনে করি যে এই যে একটা ওত দিল, সেকেন্ড ওত, এটা অত্যন্ত আমি মনে করি একটা গর্হিত কাজ হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, এবং এটা অনতিবিলম্বে বন্ধ করার জন্য এবং এইটাকে
শুধরানোর জন্য আমার মনে হয় যে পার্লামেন্টে সুষ্ঠু একটা আলোচনার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ মিস্টার এম এ আজিজ এবং মিস্টার আতাউর রহমান ঢালী। দর্শক, কথা বলছিলেন একজন সাংবাদিক, একজন রাজনীতিক। সংসদ যেভাবে শুরু হয়েছে, কোঅর্ডিনেশনের অভাব, সরকার যেভাবে বা প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন, দুজনই সাধুবাদ জানিয়েছেন। কিন্তু শঙ্কার একটা বড় জায়গা আছে, সেটা সংসদ কেন্দ্রিক আলোচনার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। সরকার পরিচালনার ক্ষেত্রেও হয়তো সমস্যা তৈরি করতে পারে। সেটা হচ্ছে গুপ্ত এবং সুপ্তরা, যারা মাঝে মধ্যে প্রকাশিত, অনেক সময় গুপ্ত সুপ্ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন দলে, বিভিন্ন প্রতিষ্ঠানে। এদের সম্পর্কে যদি সতর্ক এবং সজাগ না থাকা যায় এবং এদের ব্যাপারে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, যেখান থেকে যেটুকু দরকার, না হলে বিপদের একটা বড় আশঙ্কা আমার টেবিলের দুই প্রান্ত থেকে দুই অতিথি করেছেন। আমরা আশা করব যে এই বিষয়টা যেন আমাদের নীতি নির্ধারকরা অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।